আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এস এম রায়ান চলে এলাম টেনমি স্কুল এসএসসির ফাইন্যান্সের একদম নতুন একটি অধ্যায় নিয়ে, এবং আজকে থেকে আমরা শুরু করব মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বা ক্যাপিটাল বাজেটিং। এবং এইটা হলো তোমাদের এই যে ফাইন্যান্স বই, আমার মতে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি আগে বলেছি টাইম ভ্যালু অফ মানি, কজ তোমার সব সময় লাগবে। আর এইটা আমার মতে তোমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি বলি, তাহলে সেটা হচ্ছিল মূলধনী আয় ব্যয় প্রাক্কলন বা ইংলিশে যেটাকে বলা হয় ক্যাপিটাল বাজেটিং। এখন অনেকে আবার বলবে এইটা এই অধ্যায় মানে এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ কি, তোমরা কিন্তু জানো করোনার সময় আমাদের একাধিক যেই এসএসসি পরীক্ষা হয়েছে, একাধিকবার, 2বার বা 3বার, সেখানে শর্ট সিলেবাসের উপরে কিন্তু পরীক্ষা হয়েছে। এবং দেখা গিয়েছে কোনো মানে যখন 2020 সালের এসএসসি পরীক্ষা হয়, তখন সরকার যে 2021 সালে যে এসএসসি পরীক্ষা হয়, সেখানে সরকার যে শর্ট সিলেবাস দিয়েছিল, সেইখানে শর্ট সিলেবাসে সরকার বিভিন্ন অধ্যায়ের নাম বলে দেয় যে আমাদের ফাইন্যান্সের এই কটা অধ্যায় পড়া হবে, এবং এইটা বলে দিয়েছিল যে কোন অধ্যায় টোটাল কতগুলো করে ক্লাস নিতে হবে বা কোন কোন টপিক পড়াতে হবে। এবং সেখানে দেখা গিয়েছিল আমাদের যে শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের যে বোর্ড, তারা এই মূলধনী আয় ব্যয় প্রাক্কলনকে সবচেয়ে বেশি সংখ্যক ক্লাস নিতে বলেছিল। মানে যখন পরীক্ষাগুলো হবে হলে, এর আগে স্কুল খুলে দেওয়া হয়েছিল কয়েক মাসের জন্য, এবং বলা হয়েছিল টোটাল এতদিন ক্লাস হবে, এই ক্লাসে আমরা এই টপিকগুলো পড়াবো। এবং সেইখানে যে ক্লাস ভাগ করে দেওয়া হয়েছিল, এর মধ্যে সবচেয়ে বেশি ক্লাস দেওয়া হয়েছিল এই অধ্যায়কে। এর মানে আমাদের ওই পার্টিকুলার বছরে শিক্ষা মন্ত্রণালয় এই যে অধ্যায়, এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল। তো এটা কিন্তু এমন না যে এই বছর এটা দিলাম, পরের বছর অন্য অধ্যায়কে দিলাম। এটা কিন্তু আসলে তারা এইভাবেই দিয়েছে, যেইটা অ্যাকচুয়ালি আগামীতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন বা যেইটার কনসেপ্ট সবচেয়ে বেশি ক্লিয়ার করে রাখা প্রয়োজন, সরকার কিন্তু সেই টপিকটাকে আমাদের বেশি বেশি করে পড়তে বলেছিল, বা স্কুলগুলোকে নির্দেশনা দিয়েছিল যে তোমরা এই অধ্যায়কে বেশি বেশি করে পড়াও, কারণ এইখানে কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা গিয়েছে সবচেয়ে বেশি ক্লাস দিয়েছিল কিন্তু এই অধ্যায়কে, মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এবং দ্বিতীয়তে হচ্ছিল অর্থের সময় মূল্য। তো যেটাই হোক, আশা করি বুঝতে পারছো যে তোমাদের অর্থের সময় মূল্য এবং এই মূলধন বাজেটিং বা মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এই দুইটা তোমাদের বইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি অধ্যায়, এবং তোমাদের কনসেপ্ট খুবই ভালোভাবে ক্লিয়ার থাকা লাগবে। যেটাই হোক, আমরা আজকে থেকে শুরু করছি মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এবং এই ক্লাসের আমাদের আলোচ্য বিষয় হচ্ছিল মূলধন বাজেটিং এবং মূলধন বাজেটিংয়ের গুরুত্ব। তো আমরা ফার্স্টে জানবো মূলধন বাজেটিং কি, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এন্ড দেন আমরা জানবো হচ্ছিল মূলধন বাজেটিংয়ের গুরুত্ব। যদিও এখান থেকে সাধারণত কখনো গ বা ঘয়ে প্রশ্ন আসে না, আসলে মাঝে মধ্যে খ নাম্বারে প্রশ্ন আসতে পারে। সো প্রথমেই মূলধন বাজেটিং শর্টে যদি বলতে চাই, তাহলে হচ্ছিল মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। সো এটা হচ্ছিল একটা প্রতিষ্ঠানের, দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে জড়িত একটি প্রক্রিয়া। সো এইটা একটা প্রক্রিয়া বা একটা প্রসেস, যেইটা একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে রিলেটেড। অর্থাৎ একটা কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্ট করবে। লং টার্ম বলতে এটা হতে পারে 5 বছর, এটা হতে পারে 10 বছর, এটা হতে পারে 25 বছর, এটা হতে পারে 33 বছর, বা এটা হতে পারে 50 বছর। যেটাই হোক, একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টের সাথে জড়িত একটা প্রসেস কি হতে পারে। যদি লং টার্ম ইনভেস্টমেন্ট হয় এবং আমাদের কোনো একটা প্রক্রিয়া হয়, আমাদের এটাই কিন্তু মূলত মাথায় আসবে যে এই যে ইনভেস্টটা করব বা আমরা বিনিয়োগ করব, এটা কি যুক্তিসঙ্গত কিনা, বা করলে আমাদের কি লাভ হবে কিনা বা লস হওয়ার চান্স আছে কিনা, এই রিলেটেড কোনো কিছু বিষয়। যেটা হোক, আমরা পড়ি এখন কি বলা হয়েছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তকে মূলধন বাজেটিং বলে। সো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত কি? বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছিল, ভাই, এটা কি করা উচিত নাকি উচিত না, করলে কি লাভ হবে কি হবে না, এইটাই কিন্তু আলটিমেটলি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। সো যদি আমাদেরকে বলে ভাই মূলধন বাজেটিং একটু শর্টে বলো, তো আমরা এক কথা বলবো, ভাই মূলধন বাজেটিং হচ্ছে একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি, যেমন দেখো জমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তির প্রতিস্থাপন, ব্যবসার সম্প্রসারণ, যেমন নতুন মেশিন স্থাপন, উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন এবং
অন্য অন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আয় ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদনুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দেখো কি বলা হয়েছে, একটা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী কোথায় কোথায় ইনভেস্ট করে বলো তো? একটি কোম্পানি কখনোই কাঁচামালে দীর্ঘমেয়াদী ইনভেস্ট করতে পারবে যে ভাই আমার কাঁচামাল আমি আগামী 10 বছরের জন্য কিনে রাখতে, এটা কখনো সম্ভব না। আমি আমার কর্মচারীর বেতন আগামী 15 বছরটা পে করে রাখলাম, এটা কখনো সম্ভব না। আমি যে বিল্ডিং থাকি এই বিল্ডিংয়ের ভাড়া আমি আগামী 7 বছরটা পে করে রাখলাম, এটা কখনো হয় না। দীর্ঘমেয়াদী বিনিয়োগ কি হতে পারে? আমি একটা জমি কিনে ফেললাম, আমি একটা দালান কোঠা বা একটা বড় বাড়ি বানিয়ে ফেললাম, বা আমি কি করলাম, আমি একটা মেশিন কিনলাম, যেই মেশিন দিয়ে নতুন এক টাইপের জুস উৎপাদন হবে, হয়তো বা আনারসের জুস তৈরি হবে। সো এইগুলো কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা লং টার্ম ইনভেস্টমেন্ট, যেগুলো লং টাইম ধরে থাকে। এবং শুধুমাত্র এইগুলা ক্রয় না, রেদার একটা সম্পত্তি প্রতিস্থাপন বা ব্যবসায়ের সম্প্রসারণ। আমার আগে আমি কি করতাম, খালি আমের জুস বানাতাম, এখন আমি আমের সাথে সাথে কলার জুসও বানাবো, বা ধরেন আমার একটা মেশিনে আমি লাচ্ছিও বানাবো আমার কোম্পানির জন্য। সো এরকম আমি কি করব, ব্যবসায় সম্প্রসারণ। বা আগে কি করতাম, আমি প্রত্যেক মাসে সব মিলায় 5,000 বোতল আমি আমের জুস বানাতে পারতাম, বাট আমি এখন আমার ব্যবসা সম্প্রসারণ করলাম, আমি এখন প্রতি মাসে 7,000 বোতল জুস বানাতে পারবো। সো এইসবও কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট। সো তারপর ছিল উৎপাদন পদ্ধতির আধুনিকায়ন। আগে একটা গার্মেন্টসে কি হতো, এই একটা মেশিন, এই একটা মেশিন, এইখানে কাপড় যাওয়ার সময় সেলাই হতো, এখানে ডিজাইন হতো, এখানে কালার হতো, ধরে নিলাম আমি এক্সাম্পল হিসেবে। বাট এখন কি করলো, একটা নতুন মেশিন কিনলো, যেটা এক মেশিনের মধ্যেই 3টা কাজ হয়ে যায় একসাথে। সো আমার কি আধুনিকায়ন করলো। সো এইসব যে লং টার্ম ইনভেস্টমেন্ট, এইগুলা কি করে কি আমাদের লাভ হবে কি হবে না, আমাদের করা উচিত কি উচিত না, এগুলোই কিন্তু মূলধন বাজেটিংয়ের সিদ্ধান্তের মধ্যে চলে আসে। তো আমরা বলতে পারি মূলধন বাজেটিং কিন্তু অবশ্যই অর্থায়নের সাফল্যের চাবিকাঠি। যদি এটা কখনো ভুল হয়, যে একটা প্রকল্প নিলাম, এটা একটা লস প্রকল্প, বাট কখনো যদি কোম্পানি ভুলেও ওইটা গ্রহণ করে ফেলে, তাহলে কিন্তু কোম্পানি পুরো একদম লসে পড়ে বিশাল ক্ষতি হবে। সো অবশ্যই এটা মূলধন বাজেটিং হচ্ছে অর্থায়নের সাফল্যের চাবিকাঠি, আনডাউটেডলি। মূলধন বাজেটিং বাস্তবসম্মত ও সঠিক হলে কারবার সরাসরি উপকৃত হয়, আবার মূলধন বাজেটিং ব্যর্থ হলে কারবারটিও সাধারণত ব্যর্থ হয়। খুবই স্বাভাবিক। আমি একটা ভালো ডিসিশন নিলাম, অবশ্যই যদি আমরা দীর্ঘমেয়াদে আমি একটা জমি কিনলাম, যে এই জমিতে আমি একটা ফ্যাক্টরি বসাবো, কিন্তু দেখা গেল আগামী 20 বছরও এই এরিয়াতে সরকার গ্যাস দিবে না বা বিদ্যুৎ দিবে না, আমার কিন্তু জমি কোনো কাজ আসবে না। কারণ আমার ফ্যাক্টরিতে যদি আমার বিদ্যুৎ বা গ্যাস কিছু না আসে, আমি কিন্তু প্রপারলি কাজ করতে পারবো না। অপরদিকে আমি এমন জায়গাটা জমি কিনলাম যেটা আমি কম দামে পেলাম, এবং এইখানে সরকার খুবই শর্ট টাইমের মধ্যেই বিদ্যুৎ এবং গ্যাসের লাইন দিয়ে দিবে। সো এখনও দেয় না, সো আমি কম দামে কিনে ফেলাম, দেখলাম মাত্র 6 মাসের মধ্যে এখানে সরকার লাইন দিয়ে দিল, এবং আমি খুব কমে জমি কিনে যখন কমে জমি কিনলাম কম অর্থ দিয়ে, এখন দেখা যাচ্ছে এই জমিটা অনেক বেশি ইউজফুল, বা এইসব জমির দামও বেড়ে গিয়েছে, এবং এখানে আমি সরকারি যে গ্যাস এবং বিদ্যুৎ লাইন পেয়ে আমি উৎপাদন করতে পারছি। সো এই হচ্ছিল আলটিমেটলি আমাদের মূলধন বাজেটিং। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো মূলধন বাজেটিং কি। এবার আমরা এটার গুরুত্ব সম্পর্কে জানবো। মোট 3টা পার্সপেক্টিভ থেকে বা 3টা বিষয় দিক থেকে কিন্তু গুরুত্ব রয়েছে। প্রথমে মুনাফা সংক্রান্ত। দেখো, একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন। আমরা সবাই জানি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যেই কিন্তু কোম্পানি প্রতিষ্ঠা করে থাকে বা ব্যবসা করে থাকে। মুনাফা অর্জনে মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখনই বলবো কিভাবে পালন করে। সাধারণত ভুলে এটা হয়ে গিয়ে পরের স্লাইড চলে গেছে। ওকে, তো কোম্পানি সাধারণত নগদ প্রবাহ পাওয়ার আশায় দীর্ঘমেয়াদী বিনিয়োগযোগ্য সম্পদ তহবিল উপার্জন করে সম্পত্তিতে বিনিয়োগ করে। ফলে প্রতিষ্ঠানের মুনাফা অনেকটা নির্ভর করে মূলধন বাজেটিংয়ের উপর। এখন দেখো, একটা কোম্পানির মূল উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা বা রেভিনিউ জেনারেট করা বা প্রফিট করা। এখন এরখানে কিন্তু মূলধন বাজেটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে পালন করে? আমি আজকে একটা দোকানে ফটোকপির মেশিন কিনলাম, কত পড়লো? আমার সব মিলে পড়লো 1,50,000 টাকা। এবার আমি দেখলাম ভাই আমার প্রত্যেক বছরে এই মেশিন থেকে টোটাল 30,000 টাকা আমার লাভ হয়। তো এটা হচ্ছিল আমার লাভ, এবং এই মেশিনটা আমার আগামী 6 বছর চলবে। তো ইন্টু 6 যদি বলি, 3 6 18, আমি দেখতে পাচ্ছি আমি আগামী 6 বছর পরে 1,80,000 টাকা পাবো, কিন্তু আমি কিনেছি 1,50,000 দিয়ে। সো আমি কি সাথে সাথে বলতে পারি যে ভাই আমার তাহলে এখানে 30,000 টাকা লাভ হয়েছে?
আমি কিন্তু এটা বলতে পারি না। কারণ কি আমরা জানি অর্থের সময় মূল্যের ব্যাপার আছে। আমি যে ৬ বছর পরে ১,৮০,০০০ টাকা পাবো, এইটার টাকা আমি যদি বর্তমান মূল্যে নিয়ে আসি দেখা যাবে এর থেকে দাম কম। সো এই যে একটা ব্যাপার আমি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করব, আমি একটা আ এইটাকে আমার লাভবান হবে কিনা আমি কিন্তু এখান থেকে ডিসিশন নিতে পারবো। এরপর আরো একটা ব্যাপার, এই যে প্রত্যেক মাসে ৩০,০০০ টাকা আমি করেছি, বাট দেখা গেছে প্রত্যেক মাসে আসলে আমার মাত্র হবে ২০,০০০ টাকা করে লাভ। তো আমার আল্টিমেটলি দিন শেষে লাভ হচ্ছে ১,২০,০০০ টাকা ৬ বছর পরে। সো এটা তো আমার অর্থের সময় মূল্য বাদ দিলাম ভাই, এমনি আমার ক্ষতি হয়ে যাচ্ছে এই জিনিসটা। সো এই মূলধন বাজেটিং এই জিনিসগুলো দেখে যে আচ্ছা এই যে একটা কোম্পানি মুনাফা অর্জন করবে, যে এমনি তো করলে হবে না ভাই, টাকা আছে আমার, তো অবশ্যই একটা লং টার্ম ইনভেস্টমেন্ট লাগবে, সেখান থেকে আমার মানি জেনারেট হবে। সো এই যে একটা ইনভেস্টমেন্ট করলাম, এখানে কি অ্যাকচুয়ালি আমার কি নগদ আন্তঃপ্রবাহ হবে কিনা, হলেও কি মুনাফা হবে কিনা, এই সকল ব্যাপার কিন্তু একটা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কিন্তু ডিসিশন নেওয়া হয়। বিনিয়োগের বিশাল আকার দেখো, একটা ফ্যাক্টরি আজকে ধরে নিলাম সে ঢাকার মতিঝিলে মোট একটা জুতার ফ্যাক্টরি বসালো। সো মতিঝিলে আমি ধরে নিলাম এখন বসানো যায় না এগুলো, আবার ধরে নিচ্ছি একটা কোম্পানি বা একটা গার্মেন্টস বা একটা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান মতিঝিলে তাদের একটা জুতার ফ্যাক্টরি বসালো। তারা সুন্দর সব মিলা করতে তাদের ব্যাংকের লোন নিয়ে মোট ৮০ কোটি টাকা খরচ গিয়েছে ধরলাম, ৮০ না অনেক বেশি বলে ফেললাম, ধরলাম ৪০ কোটি টাকা খরচ গিয়েছে, এবং তারা এইটা এখানে দালান জমি কিনেছে, একটা বাড়ি বানিয়েছে, ফ্যাক্টরি করে জুতা উৎপাদন শুরু করলো। এর ঠিক ১ বছরের মাথায় সরকার রুলস করলো ঢাকায় যত জুতার ফ্যাক্টরি আছে সব ঢাকার বাইরে নিয়ে যেতে হবে। কোথায় নিতে হবে? ধরে নিলাম তারা বললো ধরে নিলাম আমরা সাভারে নিয়ে যেতে হবে বা গাজীপুর নিয়ে যেতে হবে। সকল জুতার ফ্যাক্টরি, ঢাকার মধ্যে কোনো রকম কোনো জুতার ফ্যাক্টরি থাকতে পারবে না। এখন দেখো এই যে একটা কোম্পানি ওরা যে একটা ফ্যাক্টরি দিল, ধরে নিলাম জমির দাম পড়েছে ১০ কোটি টাকা বা ধরেন একটু ১২ কোটি টাকা ধরে নিলাম। তারা যে বাড়ি বানিয়েছে বা একটা ফ্যাক্টরি বানিয়েছে এর দাম পড়েছে ৮ কোটি, এবং বিভিন্ন মেশিনের দাম আছে ২০ কোটি টাকা। এখন দেখো এই যে তাদের মেশিন এগুলো হয়তোবা তারা প্রতিস্থাপন করে অন্য জায়গায় নিতে পারবে, মানে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারবে। হয়তোবা জমি যে আছে জমিটাও কিন্তু বৃথা যাবে না, তারা বিক্রি করতে পারবে। কিন্তু এই যে মাঝে ৮ কোটি টাকা আছে যে ভাই একটা বাড়ি বানিয়েছিল, এইবারে এই বাড়িটা কী করবে? তাদের তো একটা গুদাম প্রয়োজন। এখন তারা যদি এখানে উৎপাদন করতে নাই পারে, নিশ্চয়ই এই গুদামে বা এই যে একটা জুতার ফ্যাক্টরি যেভাবে বানানো হয়েছিল, গুদাম বলে একটা ফ্যাক্টরি, এখানে সে নিশ্চয়ই অন্য কোনো অফিস ভাড়া নেবে না যে ভাই তোমাদের তো একটা জুতার ফ্যাক্টরি আছে ভালোই বড়, আমরা এখানে অফিস শুরু করবো। এরা তো আর হবে না ভাই। তাদের এই যে একটা ৮ কোটি টাকার একটা যে বাড়ি বানিয়েছিল সম্পূর্ণ টাকা কিন্তু লস, এবং এই যদি একটা লস হয় এই কোম্পানি যে ধাক্কাটা খাবে তাদের কিন্তু কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লেগে যাবে, হতে পারে কোম্পানি দেউলিয়া হয়ে বন্ধও হয়ে গিয়েছে। তো দেখো স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকরণ এবং আচ্ছা যেটা বলছিলাম এখানে, যেটা শেষ করে নিই সম্পূর্ণ, ভাবছিলাম আগে এই লাইনটা পড়ে দেন লাস্টে কনক্লুশন দিব। তো বলে নেই এই যে কাজটা করলো, এখন এরকম যদি আমার আগে থেকে আমি ডিসিশন না নিতে পারি বা আমি যদি না বুঝতে পারি কি হতে যাবে, তাহলে কিন্তু আমার বিশাল একটা ক্ষতি হবে। রেদার মূলধন বাজেটে কী করে এই ব্যাপারগুলো দেখে যে এই যে একটা লং টার্ম বা বিশাল পরিমাণে এমন খরচ করছে, এটা কি যুক্তিসঙ্গত কিনা, এখানে কি ক্ষতি হওয়ার চান্স আছে কিনা বা প্রপারলি কি লাভ হবে কিনা, এই ব্যাপারগুলো দেখে। এবার এখানে আসি, স্থায়ী সম্পত্তি ক্রয়, সংযোজন, আধুনিকায়ন এবং প্রতিস্থাপন প্রভৃতি মূলধন বাজেটিং সিদ্ধান্তের জন্য সাধারণত বড় অঙ্কের তহবিল প্রয়োজন। এই যে একটা এক্সাম্পল দিলাম, কোনো কারণে সিদ্ধান্ত ভুল হলে সেটি সংশোধন করার সাধারণত সুযোগ থাকে না, এবং আর সংশোধনের সুযোগ থাকলেও বড় অঙ্কের মাসুল দিতে হয়। এই যে একটা এক্সাম্পল দিলাম, এইটাই কিন্তু এখানে বলা হয়েছে। এইবার ঝুঁকির ভিত্তিতে একটি স্থায়ী সম্পত্তি যেমন মেশিনটিতে বিনিয়োগ করা উচিত কি না, এই সিদ্ধান্তটি নির্ভর করে ওই মেশিনটিতে উৎপাদিত পণ্যের ভবিষ্যতে কত টাকা করে এবং কী পরিমাণে বিক্রয় হবে, কত টাকায় পণ্যটি উৎপাদন হবে ইত্যাদির উপরে। ভবিষ্যতে এই তথ্য উপাত্ত অনুমান নির্ভর, যা বাস্তবসম্মত নাও হতে পারে। সুতরাং মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত একটি সিদ্ধান্ত। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। দেখো, মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত একটি সিদ্ধান্ত। আমি যে একটু আগে বললাম আমি একটা ফটোকপি মেশিন কিনেছি ১,৫০,০০০ টাকা দিয়ে, এবং আমি অ্যাজিউম করছি প্রত্যেক বছর আমি মোট ৩০,০০০ টাকা লাভ করবো। আগামী ৬ বছর আমার সব মিলে ১,৮০,০০০ টাকা লাভ হবে। এখন ভাই এই যে ৩০,০০০ টাকা আমি বললাম, এটা কি অ্যাকচুয়ালি ৩০,০০০ টাকা? আমি একটা অ্যাজিউম করেছি যে আমার বর্তমানে এরকম বিক্রি হয়, আমার বর্তমানে হচ্ছিল প্রতি মাসে ২২,০০০ টাকা। আমি এক্সাম্পল দিচ্ছি একটা। এখন আমার নতুন মেশিন কিনলে খুব ফাস্ট করতে পারবো, আমার ডিমান্ড আছে এই এরিয়াতে, আমার আশেপাশে দুটো কলেজ আছে, ওরাও এসে করায়। সো আমার সব মিলে আমি আশা করছি ৩০,০০০ টাকার হতে পারবে।
আর ব্যাপারটা তো এরকম হতে পারে যে ভাই আগামী 2 বছরে এখান থেকে একটা কলেজ বন্ধ হয়ে গেল বা সরে গেল, বা দেখা গেল পাশে আরও 2টা ফটোকপির মেশিন বসে, যারা আরও নতুন অত্যাধুনিক বা আরও অ্যাডভান্সড মেশিন ইউজ করে, যেখানে আরও খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দর কাগজে বা মনে করো সুন্দর প্রিন্টে ফটোকপি করে দেয়। এরকমও তো হতে পারে। সো এই যে আগামীতে আমি যে চিন্তা করেছিলাম যে আমার বিভিন্ন তথ্য উপাত্ত মূলত কত টাকা আসবে বা কত নগদ আন্তঃপ্রবাহ হবে, এগুলো কিন্তু সবই অনুমান নির্ভর এবং এগুলো কিন্তু ভুলও হতে পারে। এজন্যই বলা হয়েছে মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত একটি সিদ্ধান্ত। এজন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকি নিরূপণ এবং ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করা প্রয়োজন হয়। এইটা হওয়া সত্ত্বেও মূলধন বাজেটিং ট্রাই করে যতটুকু সম্ভব অ্যাজিউম করে একটা প্রপার কনক্লুশনে আসা যে ভাই একটা দীর্ঘমেয়াদী এই প্রকল্পে কি ইনভেস্ট করা উচিত কি উচিত না। সো বন্ধুরা, ক্যাপিটাল বাজেটিং কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের সকল কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে।